আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদের আনন্দের এই দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি RTNN এর বিশেষ আয়োজন তারুণের ঈদে। আমি মানিক মিয়াজি থাকছি আপনাদের সাথে। দর্শক, ঈদ মানে আনন্দ, ঈদ মানে মিলন মেলা। আর এই মিলন মেলায় ভেদাভেদ ভুলে সবাই এক সারিতে দাঁড়ায়। আজ আমাদের স্টুডিওতে বাংলাদেশের ছাত্র রাজনীতির তিনটি ভিন্ন এবং প্রভাবশালী ধারার প্রতিনিধিরা এক টেবিলে বসেছেন। জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলো পেরিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন আর তারুণ্যের চোখে আগামীর রাজনীতি কেমন হবে সে নিয়ে আজ আমরা আড্ডা দিব, আলোচনা করব। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ও নির্বাচিত যশোর জিএস আব্দুল আলিম আরিফ ও জাতীয় ছাত্র শক্তির ছাত্রী বিষয়ক সম্পাদক মিতু আক্তার। আপনাদের সবাইকে ঈদ মোবারক এবং আমাদের স্টুডিওতে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যদি শুরুতেই একদম, আজকে তো ঈদের দিন, ফ্যাসিবাদ মুক্ত বলা যায় তৃতীয় ঈদ। তো ঈদে আপনারা জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আসলে সবাই একই সারিতে একই সাথে রাজপথে ছিলেন। ওই সময়ের ঈদ আর আজকের ঈদ, এগুলো নিয়ে আসলে যদি আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই, তাহলে হয়তো আপনাদের খুব দুঃখ এবং সুখ দুটোর মিশ্রণের এক ধরনের। তো আমি যদি একদম শুরুতেই আহ, আজকের এই ঈদের দিনে আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দুজনকে একসাথে একই গায়ে ঈদের জামাত উদযাপন করতে দেখেছি, দুজনকে কোলাকুলি করতে দেখেছি, ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখেছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বিগত সময়গুলোতে যখন ঈদ হয়েছে, আমি প্রথমেই সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, যারা আমার সহ আলোচক এবং যারা দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা যারা এই প্রজন্মের তরুণ আছি, আমরা যারা আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, আমরা অবশ্যই আজকে ঈদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেখিয়েছে। আর তাছাড়া আপনাকে আরেকটা কথা অ্যাড করতে চাই, বিগত দিনের নির্বাচিত সরকার যখন ছিল, তখন হয়তো একজন মহিলা ছিল এবং একজন রাষ্ট্রপতি পুরুষ ছিল। দ্যাটস হয়তো এরকম পরিস্থিতি গড়ে গত ওঠেনি। 36 বছরের ফ্যাসিস্টের ইতিহাসে সময়ে প্রথম। যখন আমরা দেখেছি, তখনও মহিলা নেত্রী ছিল। পরবর্তী সময়ে দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল, তো এরকম প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এটা আমার কাছে একদম স্বাভাবিক মনে হয়েছে। এবং এটা তো ডেফিনেটলি একটা মেসেজ যে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রধান দুই ব্যক্তি একই সাথে নামাজ পড়েছে পাশাপাশি এবং পরবর্তীতে কোলাকুলি করেছে। এটা অবশ্যই একটা গুড মেসেজ, অবশ্যই দেওয়ার পরে, এবং আমাদের জন্য একটা দারুণ ঈদের শুভেচ্ছাও বটে। এটা একটা সুন্দর জিনিস আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, আমি তো, কেমন আছেন? ঈদ মোবারক। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ভাইয়া যেটা বলেছেন যে উনি টিপু সাহেব এবং তারেক রহমান কথাটা দেখে আসলে খুব পজিটিভলি জিনিসটাকে চিন্তা করছেন। তো আমি এখানে প্রথমত পজিটিভলি চিন্তা করতেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একটি উদ্যোগ নেওয়া যাবে করে শুভেচ্ছা বিনিময় করেছে। কিন্তু আহ পরবর্তীতে আমার যেটা সংযোজন করার কথা সেটা হচ্ছে যে আমরা যেদিন প্রথম অধিবেশন সংসদে সেদিনই কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিলাম যে রাষ্ট্রপতি টুকটুকে হচ্ছে যে অভিশংসনের মাধ্যমে হচ্ছে যে অপসারণ করতে হবে। তো আমরা অবশ্যই চাই যে রাষ্ট্রপতি শেখ হাসিনার সময় বিএনপি এবং জামাত নিয়ে কথা বলেছে, যে রাষ্ট্রপতি ইন্টারিম গভর্নমেন্টের সময় তাকে তুলে দিয়ে কথা বলেছে, সেই একই রাষ্ট্রপতি হচ্ছে যে যখন বিএনপির হয়ে শপথ বাক্য পাঠ করানোর সময় এবং তার পরবর্তী প্রথম অধিবেশনে বক্তব্য রাখছেন, তখন আবার শেখ হাসিনাকে ফেসিস্ট করতে পারছেন। অবশ্যই আমার মনে হয় যে আর কিছুদিন গেলে ওনাদের বিপক্ষে যেতে সময় লাগবে না। তো আমার মনে হয় যে অতি দ্রুত বিএনপি ব্যাপারে উচিত তার ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া, এবং আমরা যেটা চাচ্ছি যে অভিযান চালানোর মাধ্যমে তাকে অপসারণ করা হোক, সেটা যেন খুব দ্রুত হয়ে যায়। এবং ঈদ পরবর্তী কোনো বিষয়ে আসলে একটা মানবিকতার দিক একটা ব্যাপার, তো সেই দিক থেকে আসলে হতেই পারে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে ঈদগাহে জামাত আদায় করেছে এবং তারপর ফিরে চলে গেছে। জি, ওনারা দুজন খুব পজিটিভলি দেখছেন এবং জাতি হিসাবে আমরা হয়তো পজিটিভলি দেখছি। তো আপনারা তো রাজপথে ছিলেন, রাজপথের আন্দোলনে ছিলেন, আপনি
আপনি কিভাবে দেখছেন? সেই ক্ষেত্রে প্রশ্নটি করলেন আজকে প্রস্তুত শুনব তারিখ মেলবর্ন অন্ডার নিঃসন্দেহে বাই পোস্ট বা বাই ম্যাসেজ একটা হওয়ার কথা ছিল এই ব্যক্তিগত আসলে পোস্টের থেকে কেন বেশি ইম্পর্টেন্ট এই ব্যক্তি একটা পানির মতো এই পাখিরা খেয়ে উঠতে হবে। তো আমি মনে করি তো তার যা চরিত্র বা তার যা বৈশিষ্ট্য এই রাষ্ট্রপতির বৈশিষ্ট্য জাতিসংঘের প্রকারের মনে হচ্ছে উনি কাউকে যে কোনো মুহূর্তে কোলে নিতে পারে, আবার ওই মুহূর্তে কোল থেকে ফালাই দিতেও পারে। তা আমার কাছে মনে হচ্ছে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এবং জনগণের দ্বারা প্রত্যক্ষ রূপে নির্বাচিত, আমার মনে হয় জনগণের এই শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে গলায় কাঁধে কাঁধ না মিলে কিন্তু উনি একটু ব্রিটিশ সাধারণ মানুষের সঙ্গে গলায় গলা মিলাতো, কাঁধে কাঁধ মিলাতো। এই দৃশ্য দেখাতো আমরা আরো বেশি। তো আমাদের তৃতীয়দের জায়গা থেকে তখনই থাকতো তাই যে ভালোবাসে এরকম কোটি কোটি মানুষ সবার কাছে দাঁড়াতো পছন্দ। তবে যারা এই পেনশন ছিল প্রফেসর ইউনিস গত বছর যেটা করেছিল সবার সঙ্গে হাত মিলিয়ে। এবারও হয়েছে কিছুটা, তবে এটা যদি আরেকটু বৃহৎ পরিসরে হতো, এটা আরো ভালো লাগতো। শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে গলায় গলা মিলানোর থেকে এটা বেশি কৃত্যবর্তী কাজ। এই জায়গা থেকে আমি বলবো এখানে রাষ্ট্রপতির সঙ্গে এক কাতারে নামাজ পড়েছে, এটা একটা হচ্ছে তার এই বাই মাতার এই পোস্ট এই ব্যক্তিটা আমি আমাদের একটা মানে অ্যালার্মিং ইস্যু। তো এই জায়গা থেকে আমার কথা হচ্ছে নিঃসন্দেহে পোস্ট হিসাবে ঠিক আছে, খুব আরো ভালো হইতো যদি এখানে বিরোধী দলীয় নেতাও থাকতো। তাহলে একেবারেই সৌহার্দ্যপূর্ণ আচরণে যে আমরা যেটা বলতে বুঝি সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত বা নজির আমরা দেখতে পাই। যাই হোক, যেটাই হয়েছে, তবে এই জায়গা থেকে আমি মনে করি যে থাকাটা খারাপ না, খারাপ বলবো না, এইভাবে বলবো না, বাই পোস্ট হিসাবে একটা আলাদা বিষয়। তবে অন্যতম একটা ইস্যু হচ্ছে সাংবিধানিক পোস্টের জায়গাগুলো থেকে বিএনপির উচিত যত দ্রুত সম্ভব স্বৈরাচারের দোষর এবং সে এক প্রকার আমি বলি তিনি কালপ্রিট, তো তাকে সরিয়ে একটা যোগ্য ব্যক্তিকে ওই আসনে আদিষ্ট করুন। নেক্সট ঈদে যাতে তারিখ থেকে এই ধরনের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই ধরনের প্রশ্নে সব যে রাজনীতিতে মতভেদ থাকবে, মতানৈক্য থাকবে, দিন শেষে সকলে মিলেই একটি সুন্দর বাংলাদেশ, আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের কথা বলবো। আপনারা তো তিনজনই উত্তাল দিনগুলোর আগের 17 বছরে যে প্যাসিবাদী রাজনীতি ছিল সেখানে আপনারা রাজপথে ছিলেন। আমি যদি খুব মনে করার চেষ্টা করি, আমি আপনাদেরকে দেখেছি যখন ঈদের সময়ে কিন্তু আপনারা আসলে বাসায় থাকতে পেরেছেন কয়জন সেটা নিয়ে খুব সন্দেহ আছে আপনাদের সাথে লোকজন। তো এই আজকের এই 2026-এর ঈদ উল ফিতরে এসে আপনাদের ওই স্মৃতিগুলো কি আসলে কিভাবে আপনারা মনে করেন? কিভাবে আপনাদের সহকর্মীরা এখন বর্তমানে সেই ঈদগুলো পালন করছে, যাদেরকে হারিয়েছেন, যারা তখন জেলে ছিলেন, সবকিছু যদি মনে করতে যান তাহলে কিভাবে? আমি যদি একদম শুদ্ধতে বাসেজ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। ঈদের এই বিষয়গুলো ফ্যাসিস্টের সময় শাসনামলে ফ্যাসিস্টের সময়গুলো আসলে ঈদ যেমন কেটেছে, লাস্ট শেখ হাসিনার স্বৈরাচার যখন লাস্ট ঈদ ছিল তার পতনের আগে, ওই ঈদ আমি কারো অন্তরীণ ছিলাম। আমি যখন জেল থেকে বের হয়েছি তারপর থেকে ওর মানে আমি 28 জুন জেল থেকে বের হয়েছিলাম, তখন তো 5 জুলাইয়ের আন্দোলন শুরু হয়ে গেছে। বাট এই শেখ হাসিনার আমলের তার সে সরকার, ফ্যাসিস্ট সরকারের আমলের শেষ দুটো ঈদও আমি কারা অন্তরীণ ছিলাম। সুতরাং আমার ঈদের ব্যাপার আমার অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। ফ্যাসিস্টের সময় আমি কখনো আমার বাসায় দেখা গেছে আজকে ঈদের নামাজ পড়বো, আব্বু 2019-এ যখন চলে গেছেন তার আগ মুহূর্তে কখনো দেখা যাচ্ছে ভয় থাকতো পুলিশ গ্রেপ্তার করে কিনা, গ্রামে যেতে পারতাম না, গ্রামে আমার কারণে ফ্যামিলিও ঢাকা থেকে গ্রামে যেত না। এবং আব্বু চলে যাওয়ার পরেও অনেকবার ট্রাই করেছি। আসলে কখনোই ফ্যাসিস্টের সময় কোনো ঈদই ভালো কাটেনি। এবং আমি যখন শুরুতে এসেছিলাম আমার সহযোদ্ধা এবং আমার সহালোচক দুজনই আমাকে বলেছিল যে কোশ্চেনারাইজ করেছিল, তখন আমি তাদেরকে বলেছিলাম যে আসলে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর ভিত্তিতে কিন্তু ফ্যাসিস্টের সময় আমরা যে আন্দোলন সংগ্রাম একসাথে করেছি সেটা কিন্তু রিফ্লেকশন দেখতেছি না, আমরা কিন্তু একজন আরেকজনকে ছাড় দিচ্ছি না। যেমন এই বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে আমার দুই সহালোচক অনেকগুলো কথা বলেছে, আমার বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন জাগে। আমাদের কিন্তু এই সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ উপদেষ্টারা কিন্তু ওনার অধীনেই আপনার শপথ নিয়েছিলেন।
ছিল, তখন এই কাজটা আমরা কেন করিনি? তো যাই হোক, আমি অতীতে যাব না। আমরা যখন কথা বলবো তখন আমাদেরকে বলতে হবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা স্বপ্ন দেখি। তো আমার সাথে এরকম অসংখ্য সহযোদ্ধা কারা অন্তরীণ ছিল, কারাগারে ঈদ করেছে, অনেকে বাসায় ঈদ করতে পারেনি, ঘরে থাকতে পারেনি। ঈদের আনন্দটা আমাদের কাছে সবসময় মলিন ছিল। আমরা আসলে ফ্যাসিস্টের সময় আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং রাজপথের যুদ্ধে সব মানুষ ছাত্র সংগঠনও যারা ছিল নিপীড়িত নির্যাতিত, তাদেরই আসলে ঈদের আনন্দটা আমরা কখনো দেখিনি। আমরা দীর্ঘ বছর পরে এই আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যে একটা আনন্দ, যে ঈদের একটা আনন্দ উপভোগ করছি। এই গত বছরও আমরা শেখ হাসিনার পতন হয়েছে দেখে আমরা হয়তো ঈদ করেছি, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেটা বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, কথা বলতে পারিনি, চলাফেরার স্বাধীনতা পাইনি, সমাবেশের স্বাধীনতা পাইনি, টোটালি সংবিধানের 29 থেকে 40-41 পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি ফ্যাসিস্টের সময়। সেই সেই জিনিসগুলো আমরা এখন করতে পারছি। তো এই ঈদটা একটু অন্যরকম, কিন্তু এই সময়গুলোতে আমরা এমনও হয়েছে যে ঈদের নামাজ পড়ে বাসায় এসেছে, একটু মা বাবার সাথে দেখা করবে, শুভেচ্ছা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। আমি বাসায় এসেছি, আমার বাসায় হামলা করেছে, আমার দেখা যাচ্ছে আমাকে না পেয়ে আমার বাসায় একটা থ্রেট হুমকি দিয়ে গেছে পুলিশ এসে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। সুতরাং সার্বিক বিষয়গুলো মানে এবার ঈদটার অনুভূতি আমার কাছে একটু আলাদা। এবং তার চেয়ে বড় হচ্ছে আমাদের যিনি নেতা, আমার জীবনের, আমার রাজনৈতিক দর্শনের, যাকে আমি আমাদের মানে সচক্ষে দেখবো, রাজনীতি করব, উনি দীর্ঘ নির্বাসন থেকে দেশে ফিরে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে, ওনার সাথে যে ঈদের অনুভূতি। এবং আমি প্রতি বছরই ফেসবুকে উনি যখনই ঈদের নামাজ লন্ডনে পড়তো আমরা তখন উইশ করতাম, ইনশাল্লাহ আগামী ঈদ আমাদের সাথে হবে। এটা যে শুধু 21 সাল 20 সাল করেছি তা না, এই সেই আমরা যখন এই যে আনন্দ, এগুলা আমরা কিন্তু আমাদের তরুণদের মাঝে এখন আমরা ঈদের যে আনন্দ ভাগাভাগি করার জন্য করতে চাই। আহ ছাত্র শক্তির নেত্রী আছে, ছাত্র শিবিরের নেত্রী আছে, এই ঈদের আনন্দটা আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। এখন আমরা এখন, আপনি বলেছেন না প্রথমে রাজপথে ছিলেন, আমরা এখনো রাজপথে আছি। আমরা তখন রাজপথে ছিলাম। আচ্ছা, আমরা রাজপথের গল্প পরে শুনবো। আমরা যদি মিতু, আপনার কাছে, আপনাদের ছাত্র শক্তির তো অনেক কর্মী যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা তাদের নিজের জীবনের অমূল্য সম্পদ, নিজের হাত পা গুলো হারিয়ে ফেলেছেন, অনেক নিহত হয়েছেন, এদের সকলকে নিয়ে তো আসলে ঈদের আজকের দিনটি উদযাপন করার কথা। সে জায়গাতে আপনাদের এই সহযোদ্ধাদের ঈদগুলো কেমন কাটছে? আপনাদের ঈদগুলোতে তাদেরকে কতটুকু আসলে অংশীদার করতে পেরেছেন বা পারছেন? প্রথমে আপনাকে অ্যাড্রেস করতে চাই যে সবাই যে ভুলটা আসলে করে, গণঅভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক দল হচ্ছে এনসিপি এবং একই সাথে জাতীয় সংগঠন হচ্ছে জাতীয় ছাত্রশক্তি। তো সেই জায়গায় আসলে গণঅভ্যুত্থান কিন্তু শুধু ছাত্র শক্তি আর এনসিপি কেউ করে। গণঅভ্যুত্থান তখন মানে জামাত শিবিরও করেছে, গণঅভ্যুত্থান তখন মানে বিএনপি করেছে, গণঅভ্যুত্থান তখন সাধারণ ছাত্র জনতাও করেছে। তো আহত নিহত যারা হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করে যারা নিহত হয়েছে এবং যারা এখনো হসপিটালে আছেন এবং আহত হয়ে আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। তো আমি বলতে চাই যে এই মানুষগুলো কিন্তু স্পেসিফিক আমাদের না, ওই মানুষগুলো সবার। তাহলে আমার মনে হয় সেই উদ্যোগটা এনসিপি কিংবা জাতীয় ছাত্র শক্তির না হয়ে অবশ্যই উচিত সরকারের, নির্বাচিত সরকারের উদ্যোগে কিছু একটা হওয়া। নির্বাচিত সরকারের উচিত এই জুলাই শহীদের রক্তের মাধ্যমেই তো তিনি আজকে নির্বাচিত সরকার, আদারওয়াইজ তিনি লন্ডন থেকে আজকে বাংলাদেশে ফিরতে পারতো না। আদারওয়াইজ ওনাকে এখনো পর্যন্ত লন্ডনে স্টে করে ওই ফেসবুকে ছবি দিয়ে ঈদ মোবারক লিখতে হতো। তো সেই জায়গায় আমি বলতে চাই যে ওনার উচিত ছিল বাংলাদেশে এসে প্রথম ঈদ যেহেতু উনি নির্বাচিত সরকার হিসেবে করছেন, তাহলে আহত এবং নিহতদেরকে নিয়ে কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা বা ওদেরকে ওই মানে প্রোগ্রামে এনে রিকগনাইজ করা, তাহলে হয়তো বা তারা অনেক বেশি আনন্দিত অনুভব করতো। তো সেই জায়গায় সেই দায়টা আসলে এনসিপি কিংবা জাতীয় ছাত্রশক্তির না, সেই দায়টা আসলে সবার, সেটা যারা মানে এই জুলাই আন্দোলনে ছিল সেই প্রত্যেকটা মানুষের এই দায়টা আছে। তো আমি বলতে চাই যে আপনারা নেক্সট টাইম এই ভুলটা করবেন না যে এই আহত মানুষ এবং নিহত মানুষগুলো শুধু আমাদের এনসিপি কিংবা জাতীয় ছাত্রশক্তি, না, এখানে তো আমরা ওদেরকে একটু বেশি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে উঠে আসা আমরা রাজনৈতিক দল, তাই আমাদের কোনো সমস্যা হলে কেউ যদি কোনো হসপিটালে কোনো প্রবলেম ফেস করে, কেউ যদি কোথাও গিয়ে জুলাই স্টাডি ফাউন্ডেশন কোনো প্রবলেম ফেস করে, তারা কিন্তু আসে আমাদের কাছে, তারা কিন্তু প্রায় আমাদের কাছে যায়। তো আমি এই জন্যই বলতে চাই যে আসলে আপনাদেরকে আমরা অনেক বেশি অন করি, আপনারা আমাদের খুবই অন্তরের অন্তঃস্থলের কাছে মানুষ। তো আপনাদেরকে নিয়ে আমরা আসলে সকল কাজ করতে চাই, এগিয়ে যেতে চাই, বাংলাদেশকে নতুন একটা
রাষ্ট্রের রূপ দিতে চাই। তো আমরা যেরকম আপনাদের পাশে আছি, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সবাই। মিতু, আমি আপনার স্বার্থে কিংবা আমার বোঝার স্বার্থে বলছি, আমি যতটুকু জানি এই জুলাই যোদ্ধা যারা, জুলাই শহীদ যারা, তাদেরকে সকল দলই ওন করে, আওয়ামী লীগ ছাড়া কিংবা তাদের দোসররা ছাড়া সকলেই ওন করে। ছাত্র দলের 400-র অধিক এখানে নিহত হওয়ার কথা বলছেন। ছাত্র শিবিরের ওরা সংখ্যা না বলে ওরা সকলকে তাদের দলের হিসাবে ওন করেন। তো আমরা আশা করি আপনার যেই আক্ষেপের কথা সেটা বাকিরা শুনবেন, সরকার অবশ্যই শুনবেন, সরকার প্রধান সকলকে ডেকে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। আমরা যদি ছাত্র শিবিরের জায়গা থেকে একটু জানতে চাই যে বাংলাদেশের তরুণ সমাজে ছাত্র শিবিরের অংশগ্রহণ একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ তো আছেই। আন্দোলন সংগ্রামে এই শিবিরের অবদান আমরা দেখেছি, আপনাদের কাছ থেকে শুনেছি, খুব ভালোই আছে। কিংবা জুলাই যুদ্ধেও, জুলাই সংগ্রামেও আপনাদের অনেক অবদান ছিল। আজকে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারগুলো তো তাদের সন্তানকে হারিয়েছে। এই যাদের নতুন একটি রাষ্ট্র তুলে দিয়েছে আমাদের হাতে, ওই যে মিঠু যেটা বলছিলেন যে ভার্চুয়াল থেকে অ্যাকচুয়ালি আমরা ঈদ উদযাপন করতে পারছি, ওই জায়গাগুলোতে আপনারা আসলে কিভাবে দেখছেন? কিন্তু আপনি দেখবেন যে গত ঈদের কথা বলেন বা তারও আগের ঈদের কথা বলেন, প্রত্যেকটা ঈদের ভিতরে আমরা অবশ্যই যারা শহীদ হয়েছে তাদের কবর জিয়ারত করি, তাদের জন্য দোয়া মনোজাতের ব্যবস্থা করি, এবং একই সাথে শহীদ পরিবারের সঙ্গে ঈদের যে কেটে আসার মুহূর্ত, সময়গুলো কেটে আসার জন্য তাদের পরিবারের সময় দেয়। এটা হচ্ছে ছাত্র শিবিরের বিগত স্বৈরাচার ফ্যাসিস্টের আমল থেকে এটা আমাদের করে আসে, তারও আগে থেকে এটা করে আসে। তো এই ঈদেও আমাদের এই ধরনের কর্মসূচি চলমান আছে, আমরা করছি। তবে এই জায়গা থেকে আমরা যেটা বলবো আসলে, স্বৈরাচার ফ্যাসিস্ট আসলে যেভাবে মাইনাস ফর্মুলায় চলেছে, বিরোধী শক্তিকে রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করতে না গিয়ে তিনি যেভাবে ডোমিনেটিং পাওয়ারে ডিহিউম্যানাইজ করে এক প্রকার দমন নীতির আশ্রয় নিয়েছিল, সেই জায়গা থেকে দেখেছি শুধু ছাত্র শিবির বা ছাত্র সংগঠন গুলো না, প্রত্যেকটি মূলধারা জাতীয় রাজনৈতিক সংগঠনগুলো কোণঠাসায় করেছিল। তাদের ঈদ বলেন, বাসায় যে কোনো সামাজিক অনুষ্ঠান থাকেন, আমরা এটাও দেখেছি যে আমাদের জনৈক শাখার সভাপতি এবং যেটাকে আমরা বলি বিশ্ববিদ্যালয়ের সভাপতি, উনি ওনার বিয়ের পিড়িতে বসার ওখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ঈদের দিনে উনি নিজ বাসায় গিয়ে নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে না, এই জন্য যে হচ্ছে যে উনি বাসায় ঢুকলেই ওনাকে গ্রেফতার করা হবে, সাথে ফুল ফ্যামিলির যে কোনো পুরুষ থাকলে তাকে সহ গ্রেফতার করা হবে। তো সেই যে আতঙ্কের পরিবেশ, সেই যে ভীতিকর পরিবেশ, ওই পরিবেশটাকে আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। তবে যারা আমাদের জন্য, এই দেশের জন্য, এই দেশ ও জাতির কল্যাণের জন্য জীবন দিলেন, আহত হল, পঙ্গুত্ব বরণ করে এখনো তাদের এই জ্বালা, এই বোঝা বহন করে তাদের জীবনটা অতিবাহিত করতেছে, তাদের এই প্রেরণার জায়গাটা আমাদের রাখা উচিত যে আসলে তারা কিসের জন্য দিয়েছে, কিসের জন্য তারা অঙ্গহানি করলো, কিসের জন্য জীবন দিয়ে। এই জিনিসটা আমরা যদি স্পিডটা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের সামনেই যে প্রবলেম গুলো হচ্ছে, প্রবলেম আসবে, একটা একটা দুটো প্রবলেম আসবে, কিন্তু প্রবলেম গুলো সবাই একসাথে কাজ করার যে একটা মানসিকতা, সেটা থাকে। তো আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র জুলাই শহীদ না, জুলাইয়ের আগেও যারা নির্যাতিত হয়েছে, বিগত সময়গুলোতে আমরা যেটা করেছিলাম যে আমরা দেখতে প্রত্যেকটা ঈদের সময়ের ভিতরে দেখতাম যে আমাদের অনেক দায়িত্বশীল ভাইয়েরা, অনেক কর্মীরা, নেতারা হচ্ছে জেলে ছিল। তো তাদের পাশে থাকানোর যে একটা টেন্ডেন্সি বা মানসিকতা, এটা কিন্তু আসলে অন্য সংগঠনে কেমন আছে জানি না, কিন্তু ছাত্র শিবিরের কথা বলেন, এটা হচ্ছে যে অতুলনীয়। আমার এক ভাই তিনি জেলে আছেন, তার মানে তার পুরো পরিবারেই হচ্ছে যে মনটা জেলে আটকে আছে। তাদের এই মনটাকে বাঁধ ভাঙ্গা, উচ্ছ্বাস দেওয়ার জন্য হলেও আমাদের ছাত্র শিবিরের ভাইরা তাদের পরিবারের সঙ্গে ঈদের সময়টুকু কাটাতো, তাদের সময় দিত, তাদের বাসায় গিয়ে খেয়ে আসতো বা ঈদ সামগ্রী বা ঈদ উপহার দিয়ে আসতো। এই সুন্দর পরিবেশটা আসলে ছাত্র শিবির বিগত সময়গুলোতে এখনো রাখছে, আমরা চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই আলোচনা। আমি যদি এই আলোচনাতে অন্য একটি প্রসঙ্গ যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন বিরোধী দলে ছিলেন তখন আপনাদেরকে যেভাবে জেল জুলুম নির্যাতন শিকার হতে হয়েছে, আজকে আমরা যদি দেখি আওয়ামী লীগ কিংবা তাদের যেই সহযোগী সংগঠনগুলো ছিল, রাজনৈতিক দলগুলো ছিল, তাদেরও বিভিন্ন নেতাকর্মীদেরকে আজকে জেলে থাকতে হচ্ছে এবং তাদেরকেও গ্রেপ্তার শিকার হতে হচ্ছে। তো এসব বাদ দিয়ে যদি আমরা সুন্দর একটি দেশ, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে যাই সকল দল মত সকলকে নিয়ে, সেক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত, কিংবা আপনার দৃষ্টিতে
ঈদ আসলে কেমন হওয়া উচিত? দেখুন, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, সরকারে আছে। আপনি যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগ বিরোধী দল বা আওয়ামী লীগ এখন কারাগারে আছে, গ্রেপ্তার হচ্ছে, আমি মোটে সেটাকে বলবো না। যারা অপরাধী, যারা অপরাধ করেছে, ফ্যাসিস্ট ছিল, তারাই কিন্তু কারাগারে আছে। আপনি ওই যেরকম বিএনপি বা অন্যান্য দলকে যেরকম শেখ হাসিনার সময় আপনার নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে গিয়েছিল বিনা দোষে, আমাকে ভাই অস্ত্র মামলা দিয়েছিল, মিথ্যা। আমাকে পার্টি অফিস থেকে ধরে নিয়ে 2 দিন গুম রেখে অস্ত্র মামলা দিয়েছে। এরকম আমার মতো অসংখ্য কিন্তু সহযোদ্ধাকে, বাসিতে আমরা আমরা লেট মি ফিনিশ, অসংখ্য সহযোদ্ধাকে অস্ত্র মামলা দিয়েছে, গুম করেছে, নির্যাতিত করেছে, বিকলাঙ্গ করে দিয়েছে, কারা অন্তরীণ রেখে মেধার অবক্ষয় ঘটিয়েছে। সুতরাং যারা অপরাধ করেছে তারাই কারা অন্তরীণ আছে। আরো অসংখ্য যারা অপরাধ করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল গত 5ই আগস্টের পরে, তাদের কিন্তু দায় নিতে হবে। সুতরাং আপনি যে কথা বলেছেন, সবাই মিলে তো বাংলাদেশ গড়ার জন্য কার্যক্রম করছে। কিন্তু আমি এই জায়গাতে আপনাকে একটু থামাতে চাচ্ছি। আপনি যেটা বললেন যে এখন যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা অপরাধী, তারাও যখন আপনাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের দৃষ্টিতে আপনারা অপরাধী ছিলেন, আইন না, আপনি সেটাই বলছে। একটা দেশে একজন সরকারকে ফ্যাসিস্ট প্রমাণিত করতে 17 বছর লেগেছে। আপনাকে এটা বুঝতে হবে। একটা জুলাই অভ্যুত্থান আমাদের আবেগের ব্যাপার, আমাদের এই প্রজন্মের ইমোশন, আমরা করেছি, তাই আমরা যোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা। কিন্তু ওই যে একটা সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে 2014 নির্বাচনের পরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ওনারা কিন্তু ওনাদের মতো করে রাজনীতি করেছে, ওরা কিন্তু ফ্রন্টে আর আসেননি। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়ে, মৃত্যু পতাকায় দাঁড়িয়ে ক্যাম্পাসে গিয়েছি, স্লোগান তুলেছি, তাদের সম্মুখে চোখে চোখ রেখে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা তুলে দাঁড়িয়েছিলাম। আমরা সেই কাজটা করেছি। আর এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরেই কিন্তু আজকে জুলাই অভ্যুত্থান হয়েছে। জুলাই অভ্যুত্থান সকল শ্রেণী পেশার মানুষের, উনি যেটা কথা বলেছে। আর যে কথাটা হচ্ছে প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার খবর নিচ্ছেন কিনা, আপনি দেখবেন কিন্তু প্রধানমন্ত্রী রমজানের শুরু থেকে কিন্তু আহতদের, নিহতদের পরিবারের সাথে ইফতার করা, এই কার্যক্রম কিন্তু ধারাবাহিকভাবে করেই যাচ্ছেন। এবং যে একটা পরিবর্তনের আভাস দিচ্ছেন, উনি জাঁকজমকপূর্ণ, যেমন আমরা ছেলে ডেকে নিয়ে একটা জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম করি, উনি এই জাঁকজমকপূর্ণ প্রোগ্রামকে পছন্দ করছেন না। এটা কিন্তু একটা পরিবর্তন। উনি চাচ্ছে নীরবে নিভৃতে কাজ করতে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে শুধু বিএনপির যারা শহীদ হয়েছে জুলাই আন্দোলনে তারা না, এবং যারা ও সকল সংগঠনের, তাদের খোঁজ খবর কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নেওয়ার চেষ্টা করছেন, নিচ্ছেন। এবং মাত্র তো বসেছেন, সুযোগ পেয়ে আরো বেশি করছেন এবং করবেন। সুতরাং আমরা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। আপনি দেখেন নির্বাচনের পরপরে কিন্তু 2টা বড় দল, আপনি যে জামাত ইসলামী ওনার আমিরের বাসায় গিয়েছেন, এবং এনসিপি নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, এটা কি বাংলাদেশে কখনো ছিল? সুতরাং আগামী যে বাংলাদেশে আমরা চিন্তা করি, যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি, আমি ওই একটা কথা বলেছিলাম না, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট প্রমাণ করতে কিন্তু আমাদের অনেক ভাই গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, কারান্তরিত, পঙ্গুত্ব বরণ করেছে। ঠিক তেমনি আগামী সুন্দর বাংলাদেশ এটা আস্তে 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 সমৃদ্ধির দিকে চলে যাবে। আর সেই কাজটাই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী করছেন এবং করে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী নিভৃতে কাজ করে যাচ্ছেন, সেটা আমরা দেখছি। উনি অনেকগুলো নজির স্থাপন করেছেন, সেজন্য আজকের এই ঈদের এই অনুষ্ঠান থেকে আমরা ওনাকে আমাদের আরটিএনএন এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মৃত্যুর সাথে কথা বলবো। মৃত্যু, আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন হওয়া উচিত? এদেশের ঈদ কেমন হওয়া উচিত? এদেশের তরুণ সমাজের ঈদ কেমন হওয়া উচিত? ঈদ মানে কি শুধু নতুন জামা পরে আমরা ঘুরবো, না আরো কিছু আছে? সবকিছু নিয়ে আপনাদের নতুনদের ভাবনায় ঈদ কেমন হওয়া উচিত? আমি আসলে একটু ছোট মানুষ। আমি আমার পলিটিক্যাল জার্নি বলুন, আমার এখানে যারা আসলে আলোচক বসে আছেন, তাদের থেকে আমার পলিটিক্যাল জার্নিটা খুবই ছোট। কারণ ভাইয়া বললেন যে ভাইয়া গত আমাদের লাস্ট 2টা ঈদে উনি চেঞ্জ করেছেন। তো আমার আমার পলিটিক্যাল জার্নি শুরু হচ্ছে ফ্যাসিস্টের এই গণ অভ্যুত্থান থেকে। এবং আরেকজন যিনি বসে আছেন, ওনাদেরকে আমার মনে হয় যে আরো অনেক আগে থেকেই এই জিনিসগুলা মেনটেন করে তারপরে হচ্ছে যে এমন একটা বড় পদে আসতে হয়। তো আমি সেই তুলনায় খুবই ছোট ছোট এবং ক্ষুদ্র একটা মানুষ। তো আমার আমার দিক থেকে যদি আমি বলি, আমি অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। কিন্তু সেখানে আপনি যেটা বললেন ভাইয়াকে কিছুক্ষণ আগে, যে যারা এখন কারাবন্দী আছে, ওরা কারাবন্দী থাকার কি বলে যে মানে যোগ্য, ওদেরকে আমি বলবো যে কারাবন্দী থাকার যোগ্য ওরা, তাই ওরা কারাবন্দীতে আছে। আ- আমরা তো খুব ভালো করেই জানি যে এমন কোনো বিএনপির নেতাকর্মী বা জামাত শিবিরের নেতাকর্মী ছিল না যাদেরকে অ্যারেস্ট করা হয়নি। এমন কোনো মানুষ নেই যে একদিনের জেল খেটেনি। সবাই তো অপরাধ করে না। আমরা কিন্তু এখনো স্পষ্ট করে বলছি যে যারা অপরাধ করেছে শুধু তাদেরকেই আমরা মানে অপরাধী বলে শাস্তি দিব।
যারা অপরাধ করে তাদের কিন্তু আমরা শাস্তি দিব না। আমাদের কিন্তু হলে অনেকই ছাত্রলীগ ছিল, সব ছাত্রলীগকে কিন্তু আমরা মানে মামলার আওতায় আনি নাই। আমরা তাদেরকে এনেছিলাম যারা 15 তারিখে হামলাতে ছিল, পরবর্তী সময় শেখ হাসিনাকে সাপোর্ট করে দিয়েছে। এবং শেখ হাসিনার এই গণহত্যাকে তারা হচ্ছে যে মানে এটাকে রায় দিচ্ছে যে হ্যাঁ এটা কোনো গণহত্যা না, এটা শেখ হাসিনা ঠিক করেছে, উচিত ছিল এটা। তো এমন মানুষদেরকে আমরা মানে কারাবন্দী হিসেবে দেখছি, এবং তাদেরকে তারা কিন্তু মিতু মিতু এরা এরা তো এদের যারা আছে আমরা দেখেছি যে বিভিন্ন সাংবাদিকরাও আজকে জেলে রয়েছেন। আহ, এদের মধ্যে তো রাজপথে গুলি নিয়ে মানুষের উপরে হামলা করেছে এরকম লোক তো খুব একটা নেই, যারা পলিটিক্স করেন, যারা আমি আপনাকে আপনাদের দুটো অপরাধের কথা বললাম, এক হচ্ছে যে সরাসরি হামলায় জড়িত ছিল, আর একটা হচ্ছে যে এই গণহত্যাকে মানে তার মতো করে রায় দিয়ে দিয়েছে যে এটা আসলে গণহত্যা না, এটা উচিত। তো আমার কাছে এই জিনিসটা হচ্ছে যে আপনি ধরেন, আমি একটা একটা উদাহরণ দিই, আপনি কোনো একটা কাজ ধরে করলেন না, কিন্তু আপনি সমর্থন করলে সমর্থন করলেন, আপনি কিন্তু সমান অপরাধী। আল্লাহ, এরকম কিন্তু ইসলামেও আছে যে আপনি কোনো কাজ সরাসরি যদি নাও করেন, সেটাকে সমর্থন করেন, তাহলে আপনি কিন্তু সেই কিন্তু যিনি সমর্থন করেছে উনি কি অপরাধী হিসেবে আপনি অপরাধী ট্রিট বলতে করতে আমি চাচ্ছেন? তো বলতে, আচ্ছা শুনেন, অপরাধ করলে কিন্তু শাস্তির একটা শাস্তির স্তর থাকে বিভিন্ন। এখন একটা লোক যে হচ্ছে সরাসরি আপনাকে গুলি করেছে, তার যে শাস্তির পরিমাণ হবে, যে সমর্থন করেছে তার শাস্তির পরিমাণ কিন্তু সেই সমান হবে না। তো যার যতটুকু শাস্তি পাওয়ার মানে যোগ্য, সে ততটুকু শাস্তি পাবে, এবং সেটা আমরা নিশ্চিত করতে চাই, এবং এই সঠিক ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই। একই সাথে বলতে চাই যে আমরা অবশ্যই চাই যে বাংলাদেশের এখন যেই রাজনৈতিক সহাবস্থান আছে, আমার মনে হয় যে এর আগে বাংলাদেশে আর কোনো সময় এরকম রাজনৈতিক অবস্থান ছিল। আমরা চাইবো যে নির্বাচিত সরকার এবং বিরোধী দলীয় যে সরকার আছে, উভয়ে মিলে কিভাবে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া যায়। এবং আমাদের তরুণদের মনে হয় যে এই গণঅভ্যুত্থানের ফলে তরুণদের যে চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে। তারা চা স্টলে বসেও তারেক রহমান আছে কি করছেন, জামাতের শফিক আছে কি করছেন, বিরোধী দলের মানে প্রধান হুইপ চেয়ার কি করছেন, সেগুলোর খবর নিয়ে ওরা কথা বলছেন। তো আমার মনে হয় যে এই যে পরিবর্তন আসছে তাদের চিন্তা ভাবনার মধ্যে, সবাই আসলে চাই দেশটাকে সুন্দরভাবে সামনে নিয়ে যেতে। আমরাও চাই দেশটাকে সুন্দরভাবে সামনে নিয়ে যেতে। এবং এই যে ঈদ নিয়ে বলেন, যে ঈদকে কেমন দেখতে চাই, ধরেন ঈদ আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত যেভাবে করে আসছি, সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল করে নতুন জামা কাপড় পরে কিছু সাজুগুজু করে বের হইতাম, এটাই আসলে আমাদের কাছে ঈদ ছিল। কিন্তু এখন তো বুঝি আসলে ঈদ প্রকৃত অর্থে এটা না। আমার যারা আমাদের থেকে যারা ছোট মানুষ আছেন বা আমাদের থেকে যারা বড় মানুষ আছেন, সবার সাথে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই আসলে আমার কাছে ঈদ। এবং আমি সেটাই করতে চাই। পরবর্তীতে সবার কাছে আহ্বান থাকবে, সবাই যেন এই কাজটা করি, ঈদের আনন্দটা ভালো করে। সকলের সাথে শেয়ার করা, কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে ঈদ উদযাপন করা, সুখে দুঃখে শেয়ার করাই ঈদ হওয়া উচিত। আর এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা তাদের কর্মীদের পাশে আছেন, তরুণ সমাজের পাশে আছেন। আপনি বলছিলেন, আপনার সহ আলোচকরাও বলছিলেন, ঈদ আসলে আগামী প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশের জন্য, নতুন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য কেমন হওয়া উচিত? অসংখ্য ধন্যবাদ। আহ, ঈদ অর্থ আমরা যেটা বলি আনন্দ। তো আমরা ঈদ উল ফিতর, এটা আসলে যেভাবে মুসলিমদের একটা কালচার হলো, একটা অন্যতম ছুটির দিন হলো, এটা আসলে কোথা থেকে এসেছে। আহ সেই সময়ে এর বাইরে মানে মুসলমানদের দুইটা অন্যতম উৎসব হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। সেই সময় নওরোজ নামক একটা তাদের উৎসবের দিন ছিল, আরো একটা উৎসবের দিন ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ সেই সময় সেটাকে বাদ দিয়ে বললো যে মুসলমানদের উৎসবের দিন, আনন্দের দিন হচ্ছে এই দুটো। তো এই দুটো দিন আসলে কি হওয়া উচিত? উচিত হচ্ছে আনন্দটাকে ভাগাভাগি করা উচিত। আমরা আসলে সাদাকাতুল ফিতর, ফিতরাত দিন যেটাকে আমরা বলি, রমজান মাসে রোজা রাখি। তো দিন শেষে আসলে কি আমরা কিছু প্রবলেম বারবার দেখি, কেন রমজান আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে যায়। অ্যাজ ইউজুয়াল বেড়ে যায় কেন বলে, হচ্ছে যে বাজারে সংকট দেখা যাচ্ছে নিত্য দ্রব্য পণ্যের। তো সংকটটা কিভাবে আসে? বলতেছে তো জনগণের চাহিদা বেড়ে গিয়েছে। তার মানে কি, রমজান যখন চলে আসলো, তখন একজন ব্যক্তি সে শুধু নিজে খাচ্ছে না, তিনি তার প্রতিবেশী সহ আশেপাশের পরিচিত অপরিচিত সবাইকে খাওয়াচ্ছে। তার মানে এই যে যেটাকে আমরা কি বলবো, যে হচ্ছে যে একটু খাওয়া দাওয়া অনাহারে থাকতেছেন, একটু পথচারী আছেন, তাদেরকেও খাওয়ানোর চেষ্টা করতেছেন একটা মানুষ হিসেবে।
কিসের বরকতে? রমজানের রোজার বরকত বা ইফতারি করা শুরু হয়। তো এই কালচারটা হচ্ছে যে ঈদেও করা হয়। ঈদে কিভাবে করা হয়? যেমন আমাদের উপর প্রত্যেকটা জন্মগ্রহণ করা ব্যক্তি, সাবালক বা হচ্ছে যে এক সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি হচ্ছে ফিতরা আদায় করা ফরজ। তো ফিতরা হচ্ছে বা ফিতর যেটা দেওয়া হয় আর কি, এটার পরিমাণটা যতটুকু হোক না কেন, এটা যদি দেওয়া হয় তাহলে হচ্ছে যে আপনি, আমি, যাদের কাছে মানে পিছনে আমরা যেই কথাটা বলি আসলে ঈদের আনন্দটা ভাগাভাগি করা দরকার, এই আনন্দটা ভাগাভাগি করা সম্ভব। এটা সম্ভব করতে গেলে আমাদের কি করতে হবে? অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি যেটা ফিল করি যে আমার ফ্রেন্ড সার্কেল, আমি এখন ঢাকায় আছি, আমি যখন ঢাকায় আছি তখন আমি এটা যেটা দেখতে পেলাম যে ঢাকায় অবস্থানরত কমপক্ষে হলেও প্রায় 50+ স্টুডেন্ট হচ্ছে যে আমি তাদেরকে আশেপাশে পাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা ক্যাম্পাস, একটা অনাবাসিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কোনো হল নেই, একটা মাত্র ছাত্রী হল আছে। তো ছেলেদের কোনো হল নেই, তো ম্যাসে এই দুরবস্থায় থাকতেছে কেন? তো থাকার অন্যতম একটা কারণ হচ্ছে যে তার বাসা অনেক দূরে। বর্তমান যে সমসাময়িক ইস্যু হচ্ছে যে হয়তো বা বাসা যাওয়া তার জন্য অনেক বেশি ব্যয়বহুল, কস্টলি, আর ভোগান্তির কথা তো বাদই দিলাম। তো সবগুলো মিলেই সে ঈদটা, আনন্দটা হচ্ছে যে তার পরিবারের সঙ্গে কাটাতে চাচ্ছে না। তা আমরা চাই যে আমাদের ছাত্র সমাজের মধ্যে এই জিনিসটা না থাকুক যে একজন শিক্ষার্থী তার পরিবার ছাড়া তার ঈদ থাকে। আমরা চাই যদিও সে কোনো একটা যৌক্তিক কারণে কাটায়, সে যাতে কখনো একাকিত্ব ফিল না করে। ঈদের আনন্দ বলতে আমরা যেটা বুঝি সেটা যাতে তার ভিতরে থাকে। তো আমরা এই যে ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য, এটা রাষ্ট্রের পক্ষ থেকে হোক বা বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে হোক, প্রত্যেকটা ছাত্র সংগঠন তার নিজ নিজ জায়গা থেকে আহ এই কার্যক্রমগুলো বাড়ানো উচিত যে ঈদের আনন্দটা কিভাবে ভাগাভাগি করা যায়। আমরা যেটা করি, যেমন গতকালকে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, আজকে সারা রাত ধরে ফিরনি রান্না করছি, সকালবেলা হচ্ছে না আমার থেকে ফিরনিগুলো বিতরণ করেছি। তো এগুলো হচ্ছে যে দিয়েছি। এটার পরে হচ্ছে যে আমাদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছি, মোলাকাত মহামারাত করছি, এরপরে বাইরে গিয়ে আবার একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। তো এটাই কিন্তু আনন্দ ভাগাভাগি করার উপায়। আমরা চাইবো এখানে হচ্ছে যে এখানে কিন্তু হচ্ছে যে সবাই পার্টিসিপেন্ট করতেছে এমনটা না, এখানে হচ্ছে যে বাইরে থেকে যে যতটুকু সহযোগিতা করতে পারে এর সুবাদে হচ্ছে যে আমরা এখানে পার্টিসিপেট। তো যাই হোক, সবগুলো মিলে আমরা তরুণ ছাত্র সমাজ হিসেবে, আমি ব্যক্তি হিসেবে যেতে চাই ঈদের আনন্দটা একটা শিক্ষিত যুব সমাজ যেভাবে ফিল করে, একটা নাঙ্গা অশিক্ষিত মানুষের মাঝেও যাতে এই অনুভূতিটা আছে, ঈদ আসলেই যাতে সে কখনো ফিল না করে যে আসলে ঈদ মানেই হয়তো বা শুধুমাত্র একবেলা খাওয়া বা হচ্ছে যে নামাজ, এর ভিতরে না, ঈদের যে আমরা মূল যে তৃপ্তিবোধ, এই তৃপ্তিবোধটা যাতে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে ঈদের আনন্দটাকে এটাই বুঝি যে আসলে মানুষের মনে একটা তৃপ্তিবোধ, এটা যাতে সারা বছরই বিরাজমান থাকে ঈদের দিন। হ্যাঁ, আপনারা খুব সুন্দরভাবে বলছিলেন যে আসলে কিভাবে তরুণরা ঈদ দেখতে যায়। আমি ঈদ বললে একদিন খাবো, একদিন পরবো, নতুন জামা পরবো, তার বাহিরে যদি বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের দারিদ্র বিমোচন হয়, দারিদ্র্যের বাইরে যেতে পারে, যেমন এবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উদ্যোগ নিয়েছিলেন যেটির আসলে প্রশংসা করতেই হয়। সেখানে উনি জাকাত ব্যবস্থা চালু করেছেন এবং উনি বলেছেন যে আপনার জাকাতটি নির্দিষ্ট ব্যক্তিকে দেন যিনি একটা বছর সেই টাকাগুলোকে সার্কুলেট করে, যেন পরের বছর উনি আর কারো কাছ থেকে হাত পাততে না হয়, উনি জাকাত দেওয়ার মতো সামর্থ্য অর্জন করে। যদি এভাবে বাংলাদেশের যে উদ্যোগটা উনি নিয়েছেন, যে রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগটা যদি একদম প্রপারলি ইউজ করা হয়, যেটি আপনারাও বলেন, যেটি এনসিপির ছাত্র শক্তিও একই রকমের কথাই বলে, বাংলাদেশের কখনো কোনো মানুষ দারিদ্র থাকবে না, কারো কাছে হাত পাততে হবে না। দেশ হিসাবে আমরা একটি সমৃদ্ধ শক্তিশালী দেশ হব। এরকম একদিন আসবে যেদিন আমাদের কেউ জেলে থাকতে হবে না, আমরা রাজনীতি প্রতিপক্ষ হয়ে কেউ জেলে কাটাবো না, কারো বাচ্চারা তার বাবার জন্য চোখের পানি ফেলবে না। ওরকম একটি দিন আমাদের আসলে আসার উচিত বলে আমার কাছে মনে হয়। আমরা আসলে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনাদের কাছ থেকে আমরা সর্বশেষ আপনাদের দল, নতুন প্রজন্ম কিংবা এই জাতির জন্য আপনাদের কাছ থেকে ছোট্ট করে আমরা 1 মিনিটের একটি মেসেজ যদি দিতে চান, শুরুতে বাসি ঈদ সম্পর্কে আমি মনে হয় বলতেই পারি, দুইবারই আমি রাজনৈতিক কথা হ্যাঁ বলতে হয়েছে। সেটাই। তো আমি মনে করি যে ঈদ মানে হচ্ছে অন্যের মুখে হাসি ফোটানো, এবং এই হাসি ফোটানোর মানে হচ্ছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পড়েছি ছোটকালে এক এতিমের সাথে ঈদ করেছেন, এবং সকালবেলা এতিমকে নিয়ে ভালো জামা কাপড় পরিয়ে সুগন্ধি দিয়ে ঈদের নামাজে নিয়ে গিয়েছিলেন, পড়েছিলাম। আমরা এরকম অসংখ্য জিনিস জানি। আমি সেই জায়গাগুলো থেকে ইসলাম এবং আমাদের সামাজিক মূল্যবোধ থেকে যেটা বুঝি, ঈদ মানে হচ্ছে অন্যের মুখে হাসি ফোটানো।
আর আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা আগামীর ঈদের মতো বাংলাদেশের রাজনীতি কেমন দেখতে চাই, ট্রুলি স্পিকিং, রাজনীতি রাজনীতিবিদদের জন্য জটিল হবে ব্যক্তিগতভাবে, এবং আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন যে রাজনীতিটাকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দিন। এখন রাজনীতিবিদদের জন্য যতই কঠিন হবে ততই মানুষের মঙ্গল হবে, এবং সেই মঙ্গলের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত রমজান মাসে আমাদের কালেকটিভ অনেক প্রোগ্রাম আমরা করেছি, বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করেছি, এতিমদের সাথে ইফতারি করেছি, সাহরি করেছি, আমরা অন্ধদের সাথে গিয়ে সাহরি করেছি। এরকম অনেকগুলো প্রোগ্রাম কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি থাকে, এবং এই ঈদ উপলক্ষে আমরা আমাদের রাস্তার ধারে যারা শুয়ে থাকে তাদের কাছে আমরা সালামি পৌঁছে দিয়েছি, পারলে একটু খাবার নিয়ে গিয়েছি। ছাত্রদল কিন্তু এই মানবিক কাজগুলো কিন্তু করছে, এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা যেমন আমার বিশ্ববিদ্যালয় অনাবাসিক বিশ্ববিদ্যালয়, কিন্তু যে আবাসিক বিশ্ববিদ্যালয় আছে, যেহেতু আমি কেন্দ্রের রাজনীতি করি, সকল জায়গায় আমি খোঁজ খবর রাখি, দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী আছে যারা বাড়িতে যেতে পারেনি, তাদের জন্য কিন্তু একটা খাবারের ব্যবস্থা আছে, ঈদ আয়োজনের ব্যবস্থা আছে, আড্ডার ব্যবস্থা আছে। এই ধরনের কল্যাণমূলক কাজের আগে আমাদেরকে করতে হবে বাংলাদেশের মানুষকে, আপামর জনগোষ্ঠীর একটা মেসেজ দেওয়া যে আগামীর বাংলাদেশ, আগামীর তরুণ প্রজন্মের চোখে বাংলাদেশ কেমন, সেই বাংলাদেশটাই হচ্ছে আমরা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটিয়েছি এবং মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনাকে ধারণ করে লালন করে, এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালন করে যে বাংলাদেশ, সেই সমন্বয় ঘটিয়ে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গঠিত হবে, সেটাই সাধারণ মানুষের জন্য প্রকৃত বাংলাদেশ হবে। এবং সেই জায়গায় আপনি যে কথাটা বলেছেন, আমরা চাই না কেউ কারান্তরীণ থাকুক ঈদের সময়, আমরা চাই না কেউ নির্যাতিত হোক, নিপীড়িত হোক, কেউ শোষকের দ্বারা শোষিত হোক। আমরা চাই রাজনীতিটাকে এমনভাবে প্রতিযোগিতামূলক রাজনীতি হোক, যখন সরকার কোনো ভুল করলে বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, সেটা কিন্তু এরকম হবে না রাগ তোদের এটা, রাগ তোদের ওটা, এইরকম ল্যাঙ্গুয়েজ না, সেটা গঠনমূলক। প্রাইম মিনিস্টার বা তার ক্যাবিনেটে যারা আছে তারা তারা কোনো কিছু করলে গঠনমূলক সমালোচনা হবে, এবং সরকার সেই গঠনমূলক সমালোচনার জন্য যদি ভুল হয়ে যায় সেটাকে পরবর্তীতে সংশোধনের ব্যবস্থা করবে, এবং যদি মনে হয় যে না এটা অতিরঞ্জিত হচ্ছে তাহলে সেটাকে স্কিপ ওভারলুক করে যাবে। এই কাজগুলো যদি আমরা স্বাভাবিকভাবে করতে পারি, আমার মনে হয় আমরা যে স্বপ্ন দেখি, আমরা যে তরুণরা যে বাংলাদেশ বিনির্মাণ করবো বলে স্বপ্ন দেখি, সুন্দর সমৃদ্ধ সেই বাংলাদেশের পথে কিন্তু আমরা হাঁটতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য এই যে আজকে আপনি একটা চমৎকার আয়োজন করেছেন, আমাদের ছাত্র সংগঠনের 3 জনকে ডেকে এনে ঈদের আনন্দ কিন্তু ভাগাভাগি করে ফেলেছেন। আমরা এই সময়টুকু হয়তো বাসায় রেস্ট নিতাম, না হলে সহযোদ্ধাদের সাথে আড্ডা দিতাম, না হলে কোনো একটা পরিবারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করতাম, বাট আপনি দেখেছেন যে এদের হাতে হয়তো বা আগামীর বাংলাদেশ, তাই আপনি এদের 3 জনকে এক টেবিলে এনে যে ঈদের আড্ডা বা ঈদের গল্প জমিয়েছেন, এটা কিন্তু পজিটিভ, এটাই ইতিবাচক, এটাই রাজনৈতিক সৌন্দর্য। আমরা 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 ছোটবেলায় পড়েছি না যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরে অন্তরে। আমরা বিশ্বাস করতে চাই আজকে যারা শিশু আগামী দিন তারা পিতা, আজকে যারা তরুণ আগামী দিন তারা যুবক, আজকে যারা ছাত্র আগামী দিনের তারাই এই দেশের হাল ধরবে। মিতুরা সেই পথে হাঁটছেন, ঈদের দিন ফ্যামিলি, বাড়ি ঘর সব রেখে রাজনীতির জন্য আজ আমাদের স্টুডিওতে। মিতু, আপনি যদি সর্বশেষ আপনার দল, দেশ, জাতি এবং নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের জন্য আপনার মেসেজটি দিতে চান সর্বশেষ 1 মিনিটে। সর্বশেষ বলতে আজকে যেহেতু ঈদের দিন, এবং সবাইকে ঈদের আবারও অনেক অনেক শুভেচ্ছা, এবং বলবো যে আপনারা সবাই আপনজনের সাথে এবং আপনাদের প্রিয়জনের সাথে ঈদের সময়টুকু কাটান, ঈদকে অনেক বেশি উৎসব মুখর পরিবেশে নিয়ে আপনারা ঈদকে উদযাপন করুন। এবং আমার দল যেটা আছে, আমরা তো আসলে এনসিপি বর্তমান সহযোগী সংগঠন কাজ করছি। আমরা আসলে অত ভাবে কিন্তু এখনো প্রতিষ্ঠিত না, মাত্র 1 বছর পার করেছি, কিছুদিন হলো। তো আমি বলতে চাই যে আমাদের যে সেন্ট্রিস্ট পলিটিক্স আমরা আসলে শুরু করেছি, কেউ আসলে পুরোপুরি সেন্ট্রিস্ট হয় না। আমার মনে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুরু করেছিল তো এইরকম মধ্যপন্থার রাজনীতি দিয়ে, কিন্তু তারা আসলে বলা যায় যে সেন্ট্রিস্ট রাইট হিসেবেই কাজ করে। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমরা সেন্ট্রিস্ট হিসেবে যদি যাত্রা শুরু করেছি, সেই ট্র্যাকে যেন আমরা থাকতে পারি, সবার কাছে সেই প্রত্যাশাই থাকবে যেন আমরা সেই ট্র্যাকে থাকি, ট্র্যাক থেকে যেন বিচ্যুত না হই। এবং আমার দল যদি আমি বলি, এনসিপি কে আসলে ওন করি, এনসিপি এবার কিন্তু বলা যায় যে সাফল্য অলরেডি আমরা বলতে পারি, কারণ সে কিন্তু সংসদের 6টি আসন পেয়েছে। ভালো আসন, প্রথম 1 বছরের মাথায় একটা দল।
তো আমি বলবো যে আপনাদের যে ভূমিকা সংসদে এবং আপনাদের যে আহ কাজ সেটি খুব ভালোভাবে পালন করেন এবং দেশের মানুষের জন্য কাজ করেন, সেটা যদি মানে আপনার নির্বাচিত সরকারের সাথে মিলেও করতে হয় কিংবা গঠনমূলক সমালোচনা করেও করতে হয়, আপনারা সেভাবে এগিয়ে যান। আপনাদের সবার জন্য শুভকামনা এবং দর্শকদেরও বলতে চাই যে সবাইকে ঈদ মোবারক, ভালোভাবে ঈদ কাটান। আপনি যেমন নিজের দলের নেতাদের উদ্দেশ্যে বলছেন ইতিবাচক রাজনীতির দিকে হাঁটুন, যেমন আপনাদের নেতারা হাঁটছিলেন, যেমন হাসনাত কথা বলছিলেন ইতিবাচক রাজনীতির, যেমন নাহিদ কথা বলছিলেন, সেই ইতিবাচক রাজনীতি সকল রাজনৈতিক দলের জন্য হোক, দেশের জন্য হোক, আপামর জনসাধারণের জন্য হোক। আমরা সর্বশেষ যদি ইসলামী ছাত্র শিবিরের আইপের কাছ থেকে শুনতে চাই যে এই মুহূর্তে সারা পৃথিবীতেই মুসলিমদের উপর এক ধরনের নির্যাতন হচ্ছে। আজ ইরানের মুসলিমদের উপরে হচ্ছে। আমরা দেখেছি গতকালকে আল আকসাতে নামাজ পড়তে পারেনি, মুসলিমদের এমন বড় উৎসবের দিনেও নামাজ পড়তে পারেনি, তাদের জন্য আমাদের সমবেদনা। সেই জায়গা থেকে বাংলাদেশের নতুন রাজনীতিবিদদের নতুন ধারার সূচনা যেটা হচ্ছে, আমরা দেখেছি যে বিরোধী দলীয় নেতা এবং সংসদ নেতা দুজনেই একই সারিতে একই পথে হাঁটছেন, দুজন একই কথা বলছেন। আমরা অবশ্যই আশা করি নতুন যারা আগামী দিনের হাল ধরবেন তারাও সেই একই পথে হাঁটবেন। সেই জায়গা থেকে সর্বশেষ যদি আপনার বক্তব্যটি আপনার দল, জাতি এবং তরুণ সমাজের জন্য। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি অর্গানাইজেশন হিসেবে আমাদের ভিন্ন ভিন্ন ব্যক্তি হিসাবে ভিন্ন ভিন্ন ইডিওলজি থাকবে, তা অস্বাভাবিক। তবে আমাদের পথটা কোনটা? মত ভিন্ন হলে পথটা হচ্ছে আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই। এই কল্যাণ রাষ্ট্র চাওয়াটাই হচ্ছে যে আমাদের বড় প্রয়াস, যে আমরা এটাই চাই, যে আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই, সমাজ চাই। এটার জন্য হলে আমাদের লড়াইটা। তো শুরুতে এখান থেকে আসি। আপনি কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রশংসা করলেন জাতীয় হিসেবে। এই কথাটা কিন্তু শুধু স্বৈরাচার আমল না, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে কথা আওয়াজ দিচ্ছে, কিন্তু কথাটা ততদিন পর্যন্ত ইফেক্টিভ বা প্রভাব ফেলেনি, কারণ এই কথাটা যতদিন না রাষ্ট্রের সংসদে এসে কেউ রাষ্ট্র ক্ষমতায় এসে কথাটা বলে। প্রধানমন্ত্রী এসে বলছে, দ্যাটস মিন তখন এটার গুরুত্ব বুঝে। তা আমরা চাই জাকাতে প্রপার ইউটিলাইজ হোক, এটা রাষ্ট্রীয়ভাবে বন্টন হোক, এটা সব থেকে ভালো, এটাই সব থেকে ভালো সিস্টেম হবে। খুব ভালো জিনিস ক্যাপচার করছে। দিন শেষে প্রশ্ন আসলে কিছু জায়গায় থেকেই যায়, কারণ বিগত সময়গুলোতে রাষ্ট্রীয় মাল বা সম্পত্তির উপর যে আমাদের একটা মিস ইন্টারপ্রিটেশন বলি বা মিসকনসেপ্ট যেটা আমাদের আছে, যেটা সুষম বন্টন হয় না, সে একটা ভ্রান্তি কিন্তু থেকেই যায়। এই জায়গাগুলো থেকে যদি ক্লারিফিকেশন দিয়ে দেন জাকাত বন্টন, এটা সিস্টেম প্রক্রিয়া, এটা যদি করা যায় নিঃসন্দেহে দ্যাটস ফাইন, এটা খুব ভালো কাজ করে। তো আহ সব দিক থেকে খুব ভালো লাগলো এই কারণে যে আসলে জনগণের এক্সপেকটেশন অনেক বেশি। সিস্টেম হলে কোনো দাবি দেওয়া তো চাওয়া তো দূরের কথা, মানে মানে পাওয়া তো দূরের কথা, চাইতেও পারি, ব্যাপারটা এরকম। তো এটার প্রভাব আমরা কি দেখলাম যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো। যদিও এটা হচ্ছে বর্তমান রানিং গভর্নমেন্টের একটা ভালো একটা ইন্ধন আছে বলে আমরা শুনি, এটা আমরা প্রমাণিত দেখি যে তারা ইন্টারিম গভর্নমেন্টকে সুযোগ দেয়নি, কাজ করার সুযোগ দেয়নি, সবসময় তাকে এটা আমি এই কথাটা যাচ্ছি না। তো এই প্রভাবটা তখন দেখা গেছে বিগত 17 বছর স্বৈরাচার আমলে লোকজন তাদের মনের আকাঙ্ক্ষার কথাটি এটা কিন্তু তারা হচ্ছে বলতে পারে নাই, তো বলার সময়টা কখন পেয়েছে? ইন্টারিম গভর্নমেন্টের সময় পেয়েছে। এই গভর্নমেন্টের সময় তখন দেখা গেছে যে প্রতিদিন হয় যমুনায় আন্দোলন, নয় প্রেস ক্লাবে আন্দোলন, শাহবাগে আন্দোলন, লাগাতার আন্দোলন চলছে। তো চলছে এই যে আপনি আমরা আসলে সর্বশেষ আপনার শুভেচ্ছা কিংবা আপনার দল এবং আপনার ফলোয়ার্সদের উদ্দেশ্যে সর্বশেষ বক্তব্যটি শুনতে চাচ্ছি। আমরা আসলে যুক্তি খণ্ডন পর্বটা এখন আর না যাই। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে দেখেন, তো জনগণের এক্সপেকটেশনটা কিন্তু আসলে আমি অ্যাজ আ ছাত্র শিবির বা হচ্ছে যে ছাত্র শক্তি অথবা জামাত ইসলামী অথবা এনসিপি, তাদের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতায় কারা আছে তাদের চোখের দিকে তাকিয়ে থাকে, তাদের দিকে তাকিয়ে থাকে। তারা কেমন ইফোর্ট দিবে এটা হচ্ছে বড় বিষয়। এখন সর্বশেষ ঈদের যে একটা আনন্দ, ওই বিষয়ে কথা বলি। বিগত সময়গুলোতে ছাত্র শিবির তার ইডিওলজি বজায় রেখে ন্যায় ইনসাফের কথা বলেই ক্যাম্পাস গুলোতে ছিল। আসলে এই স্বৈরাচার ফেসিস্ট কিন্তু হচ্ছে ক্যাম্পাস থেকেই শুরু হয়েছে, তাড়ানোটা শুরু হয়েছে
হাসিনাকে ফেসিস্ট বানানো বা বলা শুরু হয়েছে ক্যাম্পাস থেকে। আমি চাই আমাদের এই ক্যাম্পাসগুলো শান্তিপূর্ণ সহাবস্থান থাকুক, একটা স্থিতিশীল পরিবেশ থাকুক। বিগত সময়গুলোতে যে জোর জবরদস্তি হল দখল, সিট দখল, যেই ধরনের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে, এগুলো বন্ধ হোক। শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব পড়াশোনার পরিবেশ থাকুক, আমরা এটা চাই। আর সর্বশেষ সরকারের প্রতি এতটুকুই আহ্বান, আপনি ভালো কাজ করলে অবশ্যই অবশ্যই আপনার জন্য দোয়া, শুভকামনা এবং একই সাথে সহযোগিতা। এবং বিষয়টা হচ্ছে এরকম, যারা রাষ্ট্র ক্ষমতা থাকে তারা হচ্ছে ইমামের মতো। তো ইমামের তো ভুল হতে পারে, তো ভুল হলে কি হয়, মুক্তাদিরা সাহসিকতা দেওয়ার জন্য লোক থাকে। তো হয়তোবা আমরা তো ইমাম যেহেতু ভুল করতে পারে, তা আমরাও রাষ্ট্র ক্ষমতায় যিনি এখন চালাচ্ছেন তাদেরও ভুল ভ্রান্তি হতে পারে, ভুল ভ্রান্তি হবে। অ্যাজ এ হিউম্যান হিসেবে এই জিনিসগুলো তাদের মনমানসিকতাও রাখতে হবে। যদি রাখে তাহলে আমরা যখন লোকমা দেব তখন এই ভুলটা দ্রুত সংশোধন হওয়া সম্ভব হবে। আমি চাইবো যে আমাদের এখন যে একটা সুন্দর পরিবেশ আছে, এই পরিবেশটা বজায় থাকুক। দেশে সর্বশেষ বিগত সময়গুলোতে জনগণ যেটা চেয়ে এসেছে, যে আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, একটা সুন্দর রাষ্ট্র চাই, যেখানে যেই ব্যক্তি যেই মতেই থাকুক না কেন তার মত প্রকাশটা পাবে, এবং চলাফেরা থেকে শুরু করে সব জায়গায় একটা যেটাকে আমি মনের জায়গা থেকে বলতে তৃপ্তিবোধের জায়গা ফিল করবো। আসলে সবাই কিন্তু হচ্ছে যে আমার রাষ্ট্র মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি গিফট কিছু গিফট পাওয়াটা কিন্তু পায় না, কিন্তু যাওয়ার পথে একটা তৃপ্তি অনুভব যে এখন জ্যাম পেলাম না, এখন হচ্ছে অমুক কাজটা আমার জন্য সহজ হয়ে গেল। এই জিনিসগুলো আমার মনে তৃপ্তি করতে। তো এই জিনিসগুলো জনগণের সেবাটা হচ্ছে জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়, এতটুকু আশা রাখি। আর একটা সহযোগী সংগঠক হিসাবে অবশ্যই যারা কাজ করছে তাদের পাশে থাকবো। আর ঈদের এতটুকু শুভেচ্ছা জানাবো, যে আপনারা আমরা সবাই একসাথে থাকি, তাদের কাজ মিলে থাকি। বাংলাদেশটা আপনারা আমার সবাই মিলে কাজ করতে পারি, দেশটাকে নিয়ে আমরা অনেক দূর পৌঁছাতে পারি। আরিফ, বাসিত এবং মিতু, আপনাদের তিনজনকেই মর্নিং শোজ দ্য ডেজ। আপনি আমাদের সমালোচক আরেকের কথাই বলছি, যে বিগত দিনের যে কালচার ছিল, যে রাষ্ট্র ক্ষমতা আসলে সবচেয়ে আপনি দেখান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব, শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ছাড়া এই 12 ফেব্রুয়ারিতে নির্বাচিত হওয়ার পর কোনো কাজ করেছে কিনা। তো আগামীর বাংলাদেশ সুন্দর হবে, আপনারাও ঠিক সেটা বজায় রাখুন। আপনারাও অতিরঞ্জিত কিছু না করে, কেউ কাউকে ডিস্টার্ব না করে আপনারা সহাবস্থান রাখুন। এই যে সহাবস্থান চলছে ক্যাম্পাসগুলোতে, রাজনীতি হচ্ছে, এইভাবেই চলবে। এটাই সুন্দর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বাসিত যেমন একদম শুরুতে বলছিলেন ছায়ের রাজনীতি, সেটা শুরু করতে হবে। যেমন সর্বশেষ বলছিলেন সহ অবস্থান নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এখানে দাঁড়াতে হবে। প্রতিপক্ষ থাকবেই, রাজনীতি যখন আছে প্রতিপক্ষ থাকবে, কিন্তু সেই প্রতিপক্ষ সেটা অবশ্যই দেশ, জনগণ এবং মানুষের জন্য হবে। আপনাদের তিনজন, আরিফ, বাসিত এবং মিতু, আপনারা আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাদের তিনজনকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম তরুণ এবং ছাত্র রাজনীতির তিন মেধাবী ছাত্রের সাথে, যারা আগামী দিনে রাজনীতির স্বপ্ন দেখে, যারা স্বপ্ন দেখে একটি নতুন বাংলাদেশের, যারা স্বপ্ন দেখে ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি বাংলাদেশের, যারা স্বপ্ন দেখে বোমা নয় কলম হবে মানুষের অস্ত্র, যারা স্বপ্ন দেখে নতুন সমাজকে একসাথ করে আগামী দিনের ঈদ উদযাপন হবে, যে ঈদে কেউ দারিদ্র থাকবে না, কেউ কারো কাছে হাত পাতবে না, সকল কিছুর সমবন্টন হবে। সেই বন্টন আমরাও প্রত্যাশা করি। আমরা RTNN আপনাদের সাথে থাকতে চাই, ভালো কিছুর সাথে থাকতে চাই, সকল কিছুর সমালোচনা এবং সবকিছু নিয়েই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে, এই প্রত্যাশায় আজকের ঈদের এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।